শোনা যাচ্ছে? কথা শোনা যায়? জি স্যার। দেখো আমরা এর আগে ডিফেক্ট গুলো পড়ছিলাম, তারপরে তোমাদের পয়েন্ট ডিফেক্ট আমরা পড়িয়েছি গত ক্লাসে। আজকে হচ্ছে লাইন ডিফেক্ট। লাইন ডিফেক্ট ভিতরে বেসিক্যালি দুই ধরনের লাইন ডিফেক্ট পাওয়া যায়। হচ্ছে এজ ডিসলোকেশন, যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের খুব দরকার। ওরা তোমার স্ট্রেংথটা বাড়ানোর জন্য এজ ডিসলোকেশনটা যতটুকু রিমুভ করা যায় কোন একটা ম্যাটেরিয়াল থেকে। গত ক্লাসে আমরা একটু হালকা দেখিয়েছিলাম। দেখো এখানে এজ ডিসলোকেশনটা দেখতে টি এর মতো, এর জন্য টি শেপের। কিরকম ভাবে দেখো, লেফট সাইড এবং রাইট সাইডে যদি আমরা বাউন্ডারিতে যদি প্লেন গুলো দেখো, অ্যাটমিক প্লেন গুলো ভেরি স্মার্ট এবং হচ্ছে তোমার স্ট্রেইট। এর পরবর্তী যে অ্যাটম গুলো আছে দেখো, যে লাইনের যে অ্যাটম আছে সেটা আস্তে করে সে ডিপ্লেস হয়ে গেছে। হ্যালো স্যার, আমাদের সিটি সিলেবাস কি পয়েন্ট ডিফেক্ট পর্যন্ত? না না, সিটি সিলেবাস পুরাটা। স্যার পুরো পিডিএফ? হ্যাঁ হ্যাঁ, পুরো পিডিএফ। আমরা সিটি তো নিচে একটা চ্যাপ্টারের উপর শুধু, আর লাস্ট সিটি কবে জানি সিটি ডেটটা আমি ভুলে গেছি। সিটিটা কবে দেওয়া হয়েছিল জানি? সামনে বৃহস্পতিবার। বৃহস্পতিবার 9:30 থেকে, রাইট? স্যার ক্রিস্টালোগ্রাফির প্রথম থেকে আজকের ক্লাস পর্যন্ত তাহলে? এটা আজকে তো শেষ, আজকে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের 23 তারিখ পর্যন্ত ক্লাস, লাস্ট ক্লাস। তোমরা জানো কিনা জানি না, সম্ভবত এটা ডিসিশন আছে, এখন সার্কুলার হচ্ছে কিনা জানি না। 23 তারিখ পর্যন্ত আজকে আমাদের লাস্ট ক্লাস আর কি। হ্যাঁ, তোমাদের তো শুধুমাত্র আমার এই সেকশনটা একটু পড়া আছে, আমরা পড়ি আজকে শেষ হয়ে যাবে। কেমন? স্যার বলছি সিটি হচ্ছে আমাদের ক্রিস্টালোগ্রাফি প্রথম থেকে আজকের লেকচার পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, শেষ পর্যন্ত আজকে মানে শেষ আর কি, পুরো আছে লেকচার। ওকে স্যার। হ্যাঁ, তো দেখো এখানে যে লেফট সাইডে দেখো একটা প্লেন আছে, অ্যাটমের প্লেন। অ্যাটম গুলো একটু ডিসপ্লেস হয়ে গেছে। ডিসপ্লেস হওয়ার পর এখানে এই প্রথমটা অল্প একটু হয়েছে, পরেরটা অল্প একটু হয়েছে। হওয়ার পরে দুই দিক থেকে আসার পরে এখানে প্রথমে এটা খুব টাফ, যারা খুব ভালো সায়েন্টিস্ট ক্রিস্টালোগ্রাফার এরা ধরতে পারে আর কি। প্রথমে দেখো এখানে একটা লাইনের কিছু অংশ নাই, এই অ্যাটম গুলো মিসিং হওয়ার কারণে এখানে তিনটা যে অ্যাটম আছে এদেরকে টি শেপের মতো মনে হয়। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ভিউ। আর 3 ডাইমেনশনাল ভিউ হচ্ছে এরকম। 3 ডাইমেনশনাল ভিউতে একই জিনিসই দেখা যাচ্ছে, খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে প্লেন গুলো যদি তুমি চিন্তা করো তাহলে এখানে একটা প্লেন নাই। তো এটা 3 ডাইমেনশনাল ভিউতে যখন অ্যাটমের প্লেন গুলো যখন আমরা একটার সাথে একটা মিলাই, এবং এখন এগুলো সফটওয়্যারে করে যে তোমার যে ম্যাটেরিয়াল আছে সে ম্যাটেরিয়ালের যে স্ট্রাকচার ওইটাকে যখন ওটার সাথে কম্পেয়ার করা হয় স্ট্যান্ডার্ডের সাথে, তখন দেখা যায় যে অ্যাটমিক প্লেন গুলো কোথায় কোথায় বসে আছে দেখা যায়। তো এটাকে বলা হয় এজ ডিসলোকেশন। এরপরে যেটাকে স্ক্রু ডিসলোকেশন। স্ক্রু ডিসলোকেশনটা আমি গতবার বলেছি যে এখানে দেখা অ্যাটম লেফট সাইডে আমার যে কার্সটা দেখা যাচ্ছে ম্যাটেরিয়ালটা দেখো, এই মেটাল লেয়ার বাই লেয়ার ম্যাটেরিয়াল তৈরি করে দেন। কোনো সময় আমাদের যা সোলার প্যানেল যে আমরা তৈরি করি, সোলার সেল, যে সোলার প্যানেল গুলো দেখো এখানে যে সোলার সেল তৈরি হয় সেখানে মাঝে মধ্যে 1000 লেয়ারও দেওয়া লাগে, যেগুলো তোমার ক্যাসকেড লেয়ার বলে। মাল্টি লেয়ার সোলার সেল বেরিয়েছে এখন ওয়ার্ল্ডে, এফিসিয়েন্সি বেড়ে যায়। তো এরকম কয়েক হাজার লেয়ারও দেওয়া লাগে, যেমন ন্যানো লেয়ার, যেগুলো ন্যানো স্ট্রাকচার লেয়ার 1 অ্যাংস্ট্রম বা 10 অ্যাংস্ট্রম এর লেয়ার গুলো দেওয়া হয়। তখন এই একটা লেয়ার এরকম করতেছিল, হঠাৎ করে উপরের লেয়ারটা একটু বাঁকে গেছে, মানে প্লেসটা ডিসপ্লেস হয়ে গেছে। এরপরে লেয়ার গুলো ওইটার উপরেই পড়তেছে। এই যে দেখো এফ যেটা আছে এটুকু তার ডিসলোকেট হয়ে গেছে। এইটাকে যদি আমরা একটু আর খুব ভালো ভিউ ভাবে দেখতে চাই কি করছে এটাতে, তাহলে অ্যাটমিক প্লেন গুলো যদি আমরা দেখি তাহলে দেখো এরকম দেখা যাবে। তো এটা দেখতে একটু তোমার এই স্ক্রু ড্রাইভার বলে আর কি, আমরা যেগুলো ইলেকট্রিক ইয়াতে কাজ করে বাসা বাড়িতে থাকে, স্ক্রু ড্রাইভারের মতো দেখা যায়, এই জন্য এটা বলে স্ক্রু ডিসলোকেশন। দ্য স্ক্রু ডিসলোকেশন ইজ স্লাইটলি মোর ডিফিকাল্ট টু ভিজুয়ালাইজ। এটা খুব টাফ হঠাৎ করে ভিজুয়ালাইজ করা। শুধুমাত্র এখন ইজি হয়ে গেছে কারণ আমার যে স্ট্রাকচার পাওয়া যায় এক্সআরডিতে অথবা তোমার এফিএসএম, এটা আমার স্ট্যান্ডার্ডের সাথে ওরা কম্পেয়ার করে দেয়। আগে ম্যানুয়ালি করতে হতো আমাদেরকে, অ্যাটম টু অ্যাটম প্লেন গুলো মিলাইতে হতো। এখন ওই মেশিনের ভিতরেই সফটওয়্যার আছে, সফটওয়্যারের সাথে যখন কম্পেয়ার করে তখন সে বলে দিতে পারে অ্যাটমিক ডিসপ্লেসমেন্ট গুলো কোথায় হয়েছে। ওইটা দিয়ে আমাদেরকে বলে দেয় যে, বা আমরা বলতে পারি যে এটা কি ধরনের ডিসলোকেশন অথবা ডিফেক্ট হয়েছে। The motion of a screw dislocation is also a result of shear stress. Shear stress এখানে দেখো এই যে চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এর উপর একটা shear stress হচ্ছে, আলাদা একটা ফোর্স তৈরি হয়েছে ম্যাটেরিয়ালের উপরে।
but the defect line movement is perpendicular to direction to the stress and the atom displacement rather than planar parallel. তো প্যারালাল থেকে তোমার ডিসপ্লেসমেন্ট এই যে শেয়ার স্ট্রেস যেটা হয় সেটার কারণে তোমার ওই যে ম্যাটেরিয়ালের ভিতরে চেঞ্জ হয়ে যায় তার মেকানিক্যাল প্রপার্টি। তোমরা জানো যে ইলাস্টিসিটিতে আমরা পড়ছি শেয়ার স্ট্রেস এগুলো চেঞ্জ হওয়ার কারণে কি হয় যে মেকানিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। মেকানিক্যাল প্রপার্টি চেঞ্জ হলে হয় কি তার স্ট্রেংথ বা এগুলো চেঞ্জ হয়, তখন সুবিধা হয় যে অনেক সময় দেখা যায় যে এগুলো মনে করতেছে যে খারাপ কিন্তু আসলে খারাপ না, অনেক সময় ভালো হয়। যেমন তো সেটা হচ্ছে এখন দেখো প্লেন ডিফেক্টের মধ্যে কয়েক ধরনের ডিফেক্ট আছে। একটা হচ্ছে গ্রেইন বাউন্ডারি, যেটা ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে এর আগে যে FESEM ফিল্ড ইমিশন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখাচ্ছি, এটার ছবি। এটা হচ্ছে তোমার 20,000 গুণ বৃদ্ধি করে সারফেস থেকে ছবিটা নেওয়া হয়েছে। ম্যাটেরিয়ালের ভিতরে তোমার এই যে গ্রেইন গুলো দেখা যাচ্ছে। দেখো আমি যে ছবিতে দেখালাম আমাদের রিয়েল যে ম্যাটেরিয়ালের গ্রেইন গুলো, এখানে দেখো এই যে আমরা স্কেমেটিকটা এঁকেছি যে কিরকম দেখা যায়। এই যে দেখো এটা একটা গ্রেইন, এটা একটা গ্রেইনের যে বাউন্ডারি এগুলো হচ্ছে একটা ব্লু কালারের মতো দেওয়া আছে, আর অ্যাটম গুলো গ্রেইনের মধ্যে আছে। দেখো এটাকে বলা পলিক্রিস্টালাইন। এই পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের কারণে আজকে তুমি মোবাইল ইউজ করতে পারছো, আজকে তুমি যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি অনেক কম টাকা ইউজ করতে পারতেছো। যদি দেখা যায় এই পলিক্রিস্টাল ম্যাটেরিয়ালটা যদি বিজ্ঞানীরা আবিষ্কার করতে না পারতো বা আমরা যদি এটা রেজিস্ট্যান্স যদি আমরা মাপতে না পারতাম, তাহলে কি হতো, একটা মোবাইলের দাম হতো কয়েক লক্ষ টাকা। কারণ সিঙ্গেল ক্রিস্টাল ছাড়া মোবাইল তৈরি করা যাইতো না, চিপ তৈরি করা যাইতো না। যখন বিজ্ঞানীরা দেখলেন একটা সিঙ্গেল ক্রিস্টাল তৈরি করা খুবই টাফ এবং ভেরি এক্সপেন্সিভ, তখন এরকম পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল দিয়ে আমাদের কাজ চলবে। কেন? এই যে প্রত্যেকটা গ্রেইন আছে, দেখো এখানে আমার যে কার্সার দেখাচ্ছে গ্রেইন, এই গ্রেইনের মধ্যে মানে পুরো ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাটম গুলো একটা রেগুলার অ্যারেঞ্জমেন্টের মধ্যে নাই একটা, কিন্তু প্রত্যেকটা গ্রেইন যদি তুমি চিন্তা করো, প্রত্যেকটা গ্রেইনের মধ্যে অ্যাটম গুলো রেগুলার অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে। দেখো এটা একটা গ্রেইন, কথা শোনা যাচ্ছে? এই যে প্রত্যেকটা গ্রেইন যে আছে, প্রত্যেকটা গ্রেইনের ভিতরে অ্যাটম গুলো তার রেগুলার অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে। এখানে একটা গ্রেইন আছে, এখানে একটা গ্রেইন আছে, এই গ্রেইন বাউন্ডারি। এখন আমাদের সুবিধা হয়েছে, দেখো এই গ্রেইন এবং গ্রেইন বাউন্ডারি, এই বাউন্ডারিটা ক্রস করার সময় তার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়। তো রেজিস্ট্যান্স চেঞ্জ হলে তার ইলেকট্রিসিটি চেঞ্জ হবে, E = IR। আর যদি চেঞ্জ হয় তাহলে ভোল্টেজ যদি একই থাকে কারেন্ট চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমাদের জন্য অনেক সুবিধা। রেজিস্ট্যান্স চেঞ্জ মানে হচ্ছে যে আমরা এটাকে ম্যাটেরিয়ালকে তোমার এটা লিনিয়ার তোমার ভেরিয়েশন না, নন লিনিয়ার। সুতরাং সেক্ষেত্রে আমরা এটাকে বিভিন্ন ভোল্টেজে ব্যবহার করতে পারবো। তো ঠিক একই জিনিস দেখো আমাদের এই যে রিয়েল যে স্যাম্পল, সেই স্যাম্পলের মধ্যে দেখা যায় এটা একটা গ্রেইন, যদি তুমি চিন্তা করো এটা একটা গ্রেইন চিন্তা করো, গ্রেইন এবং গ্রেইন বাউন্ডারি ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করা যায়। দেখো ক্লিয়ারলি ডিস্টিংগুইশ, এখানে যে রেজিস্ট্যান্স বেশি থাকে আর ভিতরে রেজিস্ট্যান্স কম থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে এখানে যদি ভোল্টেজ সাপ্লাই দেই তখন তার কারেন্ট চেঞ্জ হয়ে যাবে। ইলেকট্রনের যে মুভমেন্ট সব জায়গাতে একই রকম হবে না। তো সেটা হচ্ছে নন লিনিয়ার, আমরা ডিফারেন্ট ভোল্টেজে এই গ্রেইন গুলাকে ব্যবহার করতে পারবো, এই ম্যাটেরিয়ালটাকে ব্যবহার করতে পারবো। এটাকে বলা গ্রেইন বাউন্ডারি ডিফেক্ট। এটা একটা ডিফেক্ট তৈরি করছে, খারাপ জিনিস, কিন্তু এটাকে আমরা ভালো জিনিসে ব্যবহার করতে পারি, রাইট? বোঝা যাচ্ছে? জি স্যার। ছাত্ররা আছে কি? রোল নাম্বার 30 আছে? 30? জি জি স্যার আছে। 36 আছে? 36 শাহরিয়ার? জি স্যার আছি স্যার। হ্যাঁ ঠিক আছে। এই জন্য দেখো এই যে গ্রেইন বাউন্ডারি, এটা একটা ডিফেক্ট। এটা আর্টিফিশিয়ালি তৈরি করা না, এটা ম্যাটেরিয়াল তৈরি করার সময় হয়। তখন আমরা কি সুন্দর টেকনোলজি চিন্তা করো, এটা পড়াশোনার কারণে, সায়েন্স ডেভেলপমেন্ট হওয়ার কারণে, ইমপ্রুভ করার কারণে এরকম একটা ডিফেক্টকে আমরা কাজে লাগাই। এবং তুমি যে মোবাইল এবং যত ধরনের ইলেকট্রনিক্স ইউজ করতেছো, এখানে আইসি আছে, ইন্টিগ্রেটেড সার্কিট। ওই ইন্টিগ্রেটেড সার্কিট তোমার পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আদারওয়াইজ এটা দাম হয়ে যেত অনেক। আর এখন তো ইভেলিতে একবার আরো 50% দিচ্ছি, কেমন? এই জন্য প্লেন ডিফেক্ট, এটা হচ্ছে তোমার একটা ডিফেক্ট, আমরা সেটা কাজে রাখি। স্ট্যাকিং ফল্ট হচ্ছে কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি জানিয়েছি যে সোলার সেল তৈরি করার সময় কয়েক হাজার লেয়ারও দেওয়া লাগে। এখন এটা হইতেই পারে, এটা টেকনোলজির একটা তোমার ডিসঅ্যাডভান্টেজ, যে আমরা সব সময় একটা লেয়ারকে আরেকটা লেয়ার উপরে এক্স্যাক্টলি লেয়ারের উপর দিতে পারি না। অনেক সময় দেখা যায় একটু চেঞ্জ হয়ে যায় একটা লেয়ার হঠাৎ করে।
যদি এরকম একটা একটা লেয়ার উপরে, যেমন তোমার হাতের উপরে হাত তুমি রাখতেছো হঠাৎ করে একটা হাত যদি একটু বাঁকা হয়ে যায় তখন সেখানে একটা ফল্ট দেখা যাবে। সেই ফল্টটাকে বলা হয় স্ট্যাকিং ফল্ট। ফর এক্সাম্পল এখানে দেখো রাইট সাইডে আমরা এরকম দেখাচ্ছি অ্যাটম গুলো একটার উপর একটা পড়তেছে, হঠাৎ করে তার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। নিচে দেখো এই যে এখানে দেখছি এ বি সি এ বি, পরবর্তীতে দেখা যায় একটু চেঞ্জ হয়ে গেছে, যেমন এ বি এর জায়গায় তোমার সি এ বি চলে আসে, বি এর জায়গায় সি এ বি চলে, এরকম একটা স্ট্যাকিং ফল্ট হয়। এই ফল্ট গুলো কি কাজে লাগে? এই ফল্ট গুলো পরবর্তীতে ইলেকট্রনের মুভমেন্টের জন্য আমরা কাজে লাগাই থাকি, এফসিসি বেশি হয় এটা। তো এটাকে বলা হয় এটা সেকেন্ড, এটা একটা ফল্ট, এটাকে আমরা কাজে লাগাইতে পারি স্ট্যাকিং ফল্ট হিসেবে। এরপরে দেখো লিনেজ বাউন্ডারি। লিনেজ বাউন্ডারি দেখো এখন কি এটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দেখো এটা একটা আইডিয়াল ক্রিস্টাল। আইডিয়াল ক্রিস্টাল কিভাবে বলছি? অ্যাটম গুলো যে তার বাউন্ডারি যেগুলো আছে, অ্যাটমের বাউন্ডারি দেখো সবগুলো খুব ক্লিয়ারলি আছে, যার যার জায়গায় কোনো ডিসপ্লেসমেন্ট নাই। কিন্তু রাইট সাইডে তুমি যদি দেখো ক্রিস্টাল উইথ লিনেজ বাউন্ডারি, তাহলে এখানে দেখবা যে একটা লাইন আরেকটা লাইনের মধ্যে ঢুকে গেছে, এবং ভেতরে দেখো এই যে অ্যাটমের প্লেন একটা অ্যাটমের প্লেন মধ্যে ঢুকে গেছে, এখানে দেখো একটা শ্রিঙ্ক হয়ে গেছে, দুই পাশ থেকে এসে একটা চেপে গেছে। চেপে যাওয়ার কারণে দেখা এখানে লাইনটা একই রকম নাই, ভেঙে গেছে মনে হচ্ছে, একটা ভিতর ঢুকে গেছে। It is a boundary between two adjacent perfect regions in the same crystal which are slightly tilted with respect to each other. পাশাপাশি এখানে এগুলো পাশাপাশি দুইটা তোমার এরকম পারফেক্ট রিজিয়ন যে আছে তাদের মধ্যে কিন্তু কারোর মধ্যে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে লিনেজ বাউন্ডারি হয়। হ্যাঁ, বাউন্ডারি মানে অ্যাটম গুলো আরেকটা অ্যাটমের ভিতরে ঢুকে গেছে, অ্যাটম পজিশন চেঞ্জ হয়ে গেছে। এই পজিশন চেঞ্জের জন্য কি হয়? তুমি বলতে পারো এটা তো সব নরমাল জিনিস, পজিশন চেঞ্জ হলে অসুবিধা কি? না, পজিশন চেঞ্জ হওয়া মানে তার ইলেকট্রনের পজিশন চেঞ্জ হওয়া, তার মুভমেন্ট চেঞ্জ হয়ে যাওয়া। এখন এখানে যদি আমরা একটা ব্যাটারি লাগাই দিই, দুই প্রান্তে একটা ব্যাটারি লাগাই ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, তাহলে তার কারেন্ট যেটা হবে এইখানে কারেন্ট ডিফারেন্ট হবে। কারণ এখানে এই যে ডিফল্ট হয়ে গেছে, ফল্ট দেখা দিচ্ছে, এখানে ইলেকট্রন চলতে পারবে না, মুভ করতে পারবে না। আর এখানে দেখো ক্লিয়ারলি চলতে পারবে, সব জায়গাতে ইকুইডিস্টেন্স। এখানে ইকুইডিস্টেন্স না থাকার কারণে ইলেকট্রনের মুভমেন্ট বাধাগ্রস্ত হবে, যার দ্বারা রেজিস্ট্যান্স বেড়ে যাবে, কারেন্ট কম পাওয়া যাবে। এরপর দেখো ইলেকট্রনিক ইনপারফেকশন। আরেকটা ইলেকট্রনিক ইনপারফেকশন। এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টরের নাম কি শুনে নাই বলো? সেমিকন্ডাক্টর, এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর। রোল নাম্বার 107 সজীব আচ্ছা বাবা? 107 সজীব আছো? সজীব। তাসকিন 113, তাসকিন আছো? 113 113 107 113 কেউই নাই, সব লগ ইন করে চলে গেছে। 114 আছো? তোফায়েল কবির। ইয়েস স্যার। এখন অন্যজনে ইয়েস স্যার বলতেছে না, তুমি ইয়েস স্যার বলতেছো, কেমন বুঝুন দেখি। হ্যাঁ, তোফায়েল কবির আছে। 113 107 একজনও নাই দেখো। ওকে, দেখো এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা আমরা সবাই জানি যে এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি এই এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর যেটা, এটা কিন্তু একটা ডিফল্ট ফল্ট, একটা ডিফেক্ট আমরা নিজেরা তৈরি করে এটাকে ইলেকট্রনিক ইউজ করি। এই যে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করছো, এগুলো সবগুলো ট্রানজিস্টর, একটা এন টাইপ ট্রানজিস্টর, একটা পি টাইপ ট্রানজিস্টর, সব ট্রানজিস্টরকে লাগাইয়া আইসি বলে যে এখন আর ল্যাপটপ চলে না, হাই স্পিড ল্যাপটপ লাগবে। কিভাবে হাই স্পিড কাকে বলে কেউ বলতে পারবা? এই যে প্রতিনিয়ত যে হাই স্পিড প্রসেসর আসছে, এটার মানে কি? প্রসেসর কি দিয়ে তৈরি? হাই স্পিড প্রসেসর। বা কি ডিফারেন্স লো স্পিড এবং হাই স্পিডের মধ্যে ডিফারেন্স কি? আবরার বলো, আবরার এক, রোল নাম্বার 20। Yes, sir. বড় একটা হাই স্পিড মানে কি? এটা আমরা বারবার বলি যে মোবাইল চেঞ্জ করি, এটা প্রসেসর ভালো না, এটা প্রসেসর হাই। হাই মানে কি? হাই স্পিড হয় আর কি, তাই না? স্পিড তাড়াতাড়ি তোমার প্রসেস ইনফরমেশনটা প্রসেস করে, এটা মানে কি? কি বোঝায় এটা দিয়া? কেন মোবাইল চেঞ্জ করি আমরা, ল্যাপটপ কেন চেঞ্জ করি, কম্পিউটার কেন চেঞ্জ করি? স্যার জানি না তো। কে বলতে পারবে? আর ফ্রিকোয়েন্সি বেশি নতুন প্রসেসর গুলা। ফ্রিকোয়েন্সি বেশি। না, বলো, আরো বলো।
স্যার মোবাইল কাজ স্লো করা- হয়ে যায়, ল্যাপটপ স্লো হয়ে যায়, মোবাইল স্লো হয়ে যায়। হ্যাঁ স্লো হয়, তারপরে তো তুমি আবার হাই স্পিড হওয়ার জন্য আরেকটা ল্যাপটপ কিনো না, জি জি যেটা প্রসেসর বেশি বলি না আমরা, ওই যে 2.1 গিগা 2.3 গিগা, তারপরে এত আমার র্যাম হইতে হবে এত, এগুলোর মানে কি? কেন দিন দিন তোমার প্রতিনিয়ত এগুলো চেঞ্জ হচ্ছে? আইফোন 10, আইফোন 11, 12 এগুলো কেন হয়? কে বলতে পারবে? নীলয় 17 রোল নাম্বার, 17 রোল, এর মাইক্রোফোনই নেই। নীলয় আছে? আমার তুই চলে গেছে যে স্যার আপনি ক্লাস করেন, রেকর্ড তো হচ্ছেই। তোফায়েল খান রোল নাম্বার 54, জানো বাবা এগুলা জানো? খুব বেসিক একটা জিনিস। বলো। জানি না স্যার। জানো না? স্যার আচ্ছা, এখন তোমাদেরকে একটা জিনিস দেখাইতাম, কি দেখাবো? ছেলে পেলে এই তো নাই। একটা সুন্দর জিনিস শুনবা, জানবা? জি স্যার 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 শিখবো। জানাইতাম তোদেরকে, তারা কোথায় আছে? কি কারণে হয়? আচ্ছা ওকে ওকে, তোমাদেরকে একটা জিনিস দেখাই। বেতন যায় দেশ সরকারের, একটু শিখাই দেখ। এই যে দেখো, দেখা যাচ্ছে এটা, এই স্লাইডটা দেখা যায়? জি স্যার এটা এই বেটা যে লোকটাকে দেখা যাচ্ছে, এই লোকটাকে নাম শুনছো কোনোদিন? দেখছো কোনোদিন? না স্যার। এই লোক- এই লোকের নাম হচ্ছে গর্ডন মুর। গর্ডন মুর ইন্টেল যে শব্দটা শুনছো না, ইন্টেল সারা ওয়ার্ল্ডের জায়ান্ট চিপ মেকার, যারা চিপ তৈরি করে, জি স্যার শুনছি। চিপ তৈরি করে, ওইটা প্রতিষ্ঠাতা হয়েছে গর্ডন মুর। এই গর্ডন মুর যখন 1960 পরে সে যখন এটা তখন তোমার ইন্টেল তৈরি করে, সে একটা থিওরি দিয়েছিল, একটা ল দিয়েছিল, এটাকে মুরস ল বলে। মুরস লতে উনি বলছেন প্রত্যেক 24 মাসে বা প্রত্যেক 18 মাসে এখন যে ট্রানজিস্টরের যে নাম্বার আছে, সেই নাম্বারটা প্রত্যেকটা নাম্বার দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা এটা বুঝো না, আবার বুঝায় বলি। ফর এক্সাম্পল এরকম একটা 2 মিলিমিটার, আমার কাজটা দেখা যায়? আর কাজটা দেখা যাচ্ছে? স্যার এই যে এদিকে 2 মিলিমিটার, এদিকে 2 মিলিমিটার, এদিকে 2 মিলি, এদিকে 2 মিলিমিটার। এটা হচ্ছে 2 মিলিমিটার একটা যে চিপ তুমি নিচ্ছ, সেই চিপের ভিতর সে বলতেছে এখন ফর এক্সাম্পল যদি 100টা ট্রানজিস্টর থাকে, আগামী 12 মাস, 18 মাস অথবা 24 মাস পরে যে টেকনোলজি ডেভেলপ করে, সেই ডেভেলপমেন্টে কত হবে? এটা 100 দ্বিগুণ হয়ে যাবে। 100 কত? 200 হয়ে যাবে। আবার 24 মাসে কত হয়ে যাবে? 400 হয়ে যাবে। 400 পরে 800 হয়ে যাবে, এরকম দ্বিগুণ হয়ে যাবে। এটা বলতেছে, এটাকে মুরস ল বলে। দেখো এদিকে হচ্ছে সাল, এক্স এক্সিস হচ্ছে তোমার ইয়ার গুলো, আর ওয়াই এক্সিস হচ্ছে ট্রানজিস্টর। আমি আপডেটেডটা দেখাচ্ছি না, এবার আমি একটা ইনভাইটেড টক কিনোট স্পিচ দিতে গেছিলাম তোমার বিসিআইএসআর বাংলাদেশে, তোমার ওই যে বঙ্গবন্ধুর 100 বছর পূর্তি বিশাল কনফারেন্সে প্রায় 1000-এর উপরে সায়েন্টিস্ট এসেছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে। তো ওখানে আমি কিনোট স্পিচ দিতে গেছিলাম, ওইটার আপডেটেড স্লাইড গুলো না, আগের স্লাইডে দেখাচ্ছে। তারপরে একটু জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দেখো, এখন দেখো এই যে দেখো এটাকে লিনিয়ারলি দেখো উঠতেছে, লিনিয়ারলি। এর মানে কি, উনি যে থিওরি দিয়েছেন এই থিওরিতে ঠিক আছে। কিভাবে দেখো, মানে আমাদের একে যত সাল যাইতেছে এত লিনিয়ারলি তত বাড়তেছে। এই যে দেখো এগুলা ট্রানজিস্টরের সংখ্যা কিভাবে ডেভেলপ করতেছে। একসময় কি হইতো যে তুমি একটা ক্লিক করছো, ক্লিক করার পর এটা বলছে ফাইল প্রসেস হচ্ছে, প্লিজ ওয়েট বলতো। তো সিঙ্গারা খাইতো, চমুচা খাইতো, তারপর এটা অন হইতো। কিন্তু দেখো এখন কি হয়, এখন আমরা কোথায় আছি? এটা হচ্ছে 2010-এ, এখন আরো আমরা 4G তে, 3G 4G তে আছে, 5G আসতেছে। এর মানে কি, এই যে দেখো এই যে হলুদ আর লালের মধ্যে পার্থক্য কি? হলুদ কালার আর লাল কালার। হলুদ হচ্ছে, লাল হচ্ছে মেমোরি, আর হলুদ হচ্ছে ডাটা মুভ যেটা তোমার ইয়ে করছিল আর কি, তাদের ইন্টেল থেকে যে ডাটাগুলো আসছিল এখন পর্যন্ত, আর এগুলো হচ্ছে মাইক্রো প্রসেসর। আমরা মেমোরি এবং মাইক্রোপ্রসেসর দুইটা আছে না, প্রসেস মানে তোমার ইনফরমেশনটা যে প্রসেস করতেছে, আর মেমোরি হচ্ছে তোমার মেমোরির ডাটাগুলো যে রিজার্ভ করে রাখতেছে। কেমন? দোনোটাতে আমরা এই আইসি ইউজ করি আর কি, ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করি। ক্লিয়ার হয়েছে? আমাদের ল্যাপটপের দুইটা অংশ, একটা হচ্ছে মেমোরি, একটা হচ্ছে প্রসেসর। তুমি ল্যাপটপ কেনার সময় অথবা কম্পিউটার কেনার সময় প্রসেসর স্পিড দেখো,
যে 2.1 না এটা ভালো না 1.96 এখন তো স্যার 2.4 আসছে 2.6 আসছে গিগাহার্টজ 2.4 গিগাহার্টজ মানে কি প্রসেসর কত দ্রুত প্রসেস করবে তোমার এরিয়াটা সেটা ডিপেন্ড করে হচ্ছে নাম্বার অফ ট্রানজিস্টরের উপরে কেন কেন দেখো এই যে এটা হচ্ছে চিপ এখন একটা 100 ট্রানজিস্টর হওয়া মানে কি একটা ট্রানজিস্টর আর একটা ট্রানজিস্টরের সাথে রিলেটেড এই ট্রানজিস্টরের ইনপুট এই ট্রানজিস্টরের আউটপুট এটার আউটপুট এটার ইনপুট এটার আউটপুট এটার ইনপুট মানে কি তুমি যে একটা এখানে একটা ইনপুট দিলা এই ইনপুটটা কত দ্রুত প্রসেস হয়ে এখানে আউটপুট হিসেবে পাচ্ছ ক্লিয়ার হয়েছে এখন এখানে যদি 100 জায়গা যদি 200 ট্রানজিস্টর হয় তো আরো দ্রুত হবে 400 হইলে আর 4 কোটি হইলে আরো বেশি হবে আরো দ্রুত তোমার প্রসেসর মানে বলার সাথে সাথে এখন মানে আমরা টাচ দেওয়ার সাথে সাথে এখন বলছে টাচ স্ক্রিন মানে কি আঙ্গুল দিয়ে করতেছে আর আগে ক্লিক করে দেয় আঙ্গুল দিয়ে করতে সাথে সাথে তোমার ইয়ে প্রসেস হয়ে যাইতেছে খুলে যাইতেছে একটা অ্যাপ খুলে যাইতেছে এখন 2018 এ 18 সালে তোমার ম্যাক্সিমাম যে ট্রানজিস্টর তোমার ইন্টেল যেটা আবিষ্কার করছিল 5 বিলিয়ন ট্রানজিস্টর হচ্ছে একটা চিপের মধ্যে এরকম 6 মিলিমিটার একটা চিপের মধ্যে কত ট্রানজিস্টর দিয়েছে তারা বলো 5 বিলিয়ন 500 কোটি ট্রানজিস্টর একসাথে বসাইতে পারছে এই জন্য আইসি ঠিক করা যায় না আইসি নষ্ট হলে ঠিক করা যায় না স্যার কেন ঠিক করা যায় না কারণ এখানে কোটি কোটি ট্রানজিস্টর মাঝখানে ট্রানজিস্টর একটাতে কোনো কারণে লাইন তোমার ডিসপ্লেস হয়ে গেছে ইম্পসিবল এটা কেন ঠিক করা যাবে না কারণ মাত্র 6 মিলিমিটার হচ্ছে এতটুকু একটা চিপ এই চিপের মধ্যে 5 বিলিয়ন ট্রানজিস্টর বসানো ক্যান ইউ ইমাজিন কিভাবে এগুলা করে ওই টেকনোলজি আমি জাপানে নিজে করছিলাম আমি নিজে চিপ তৈরি করছি ট্রানজিস্টর হাই মোবিলিটি ট্রানজিস্টর তৈরি করছিলাম আলহামদুলিল্লাহ তো এগুলা এখন এগুলো হচ্ছে কি যে যেটা তোমাদেরকে এখন বুঝাতে চাইলাম যে ট্রানজিস্টর যে এই যে ট্রানজিস্টরের নাম্বার যত বাড়বে মানুষ চেষ্টা করতেছে ট্রানজিস্টরের নাম্বার বাড়ানোর জন্য যত নাম্বার বাড়বে তত তার প্রসেসর বাড়বে প্রসেসর স্পিড বেড়ে যাবে এটা তো ক্লিয়ার হয়েছে জি স্যার বুঝে নাই আসলে ক্লিয়ার করতে গো একটাও বুঝে নাই হ্যাঁ স্যার বুঝছি আচ্ছা সময় বাড়বে এখন তুমি বললে যে স্যার তাহলে অসুবিধা কি খালি কমাই ফেলবো নো দেয়ার ইজ এ সাম লিমিট রাইট এই যে এখানে দেখো আমাদের যে টেকনোলজি গুলো আমরা ইউজ করি সেই টেকনোলজি গুলো আমি এখানে বিভিন্ন লেকচার দিই বিভিন্ন জায়গাতে এই যে দেখো তুমি যে আজকে টেকনোলজিটা ইউজ করছো আইফোন কত চলতেছে 11 চলতেছে বা 12 চলতেছে সামহার ভালো চলছে স্যার 12 ক্লাস চলতেছে স্যার এটা রিসার্চ কখন জানো একটা টেকনোলজি আসার 3টা ধাপ আছে একটা হচ্ছে ম্যানুফ্যাকচার ডেভেলপমেন্ট রিসার্চ হয় 2011 সালে আর এটা তুমি পাচ্ছ কবে 2016 সালে ফর এক্সাম্পল এটা কিভাবে হয় যেমন মনে করো ইন্টেল যে তোমার এখন যে অ্যাপলের সিইও আছে কুক অ্যাপলের সিইও তারপরে গুগলের সুন্দর পিচাই এরা তোমার একটা প্ল্যান করে যে 2030 সালে আমরা আইফোন 15 আনবো আইফোন কত i15 এর ভিতরে আমি এই ফিচার চাই এই ফিচার থাকবে তো এই ফিচার গুলো নিয়ে তারা আলাপ করা সারা পৃথিবীর বিজ্ঞানীদেরকে ডাকে বিজ্ঞানীদেরকে ডাকে জাপানিজ জার্মানিজ ইউরোপিয়ান ইউনিয়নের আমেরিকান তারপরে তোমার এদিকে বিভিন্ন ধরনের থিওরিটিশিয়ান এবং তোমার হচ্ছে এক্সপেরিমেন্টালিস্টে ডাকে শোনা যাচ্ছে কথা জি স্যার ডাকার পরে তারা একটা রুমের ভিতরে প্রেজেন্টেশন দেয় কে দেয় কুক প্রেজেন্টেশন দেয় আইফোন 14 চলতেছে ফর এক্সাম্পল 15 আমি 2030 সালের মধ্যে চাই কি কি ফিচার থাকবে এই ফিচার গুলো থাকবে যেগুলো আজ মানুষ জানে না এখন তোমার খবরও নেই এটা আসবে তারা জানে হ্যাঁ তারপরে সে এরকম চ্যালেঞ্জ দিল যে এই জিনিসগুলো আমি এরকম ফিচার এরকম 5টা ফিচার আমি চাই এক্সট্রা ফিচার যে আইফোন 15 এর মধ্যে তখন ওই যে সায়েন্টিস্ট যারা থাকেন তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় তারা বলে ঠিক আছে এটা করে দেবো কিভাবে হবে একটা কনসোর্টিয়াম তৈরি করে এই ফিচার গুলোকে যে ডেভেলপ রিসার্চ লাগবে সেই রিসার্চে 5টা 6টা ক্লাস্টারে ভাগ করে তখন একটা ক্লাস্টার নিয়ে যায় জাপানিজ একটা ক্লাস্টার জার্মানি একটা ক্লাস্টার ইউরোপিয়ান ইউনিয়ন একটা আমেরিকান আর একটা তাদের যে নিজস্ব R&D আছে প্রত্যেকটা কোম্পানির R&D আছে নকিয়া দেখো হারাই গেছে কারণ ওই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যুগের সাথে তাল মিলাইতে হবে অথবা তোমার বড় বড় কোম্পানি হারাই যাবে কিন্তু স্যামসাং টিকে আছে আইফোন অ্যাপল টিকে আছে কেন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট রিসার্চ হতে হবে মানুষ কি চায় ইয়াং ছেলেরা এখন কি চাইতেছে তাদের কি ডিমান্ড কি আগামী 20 বছর পরে কি ডিমান্ড হবে 30 বছর পরে কি ডিমান্ড হবে ওটার সাথে তাল না মিলাইতে পারলে তুমি কিনবা না মোবাইল কেউ কিনবে তো
তো সেই চ্যালেঞ্জ গুলো নিয়ে ওরা চলে যায়। এরপরে জাপানিজরা আমেরিকানরা কি করে, ওই যে প্রফেসররা ভাগ করে দিল যে এই $2 বিলিয়ন, $2 বিলিয়ন, $2 বিলিয়ন, তখন এরা কি করে, ছাত্র হায়ার করে। তা আমরা কামলা হিসেবে জাপানে যাই, আমেরিকাতে যাই, আমরা বলছি পিএইচডি স্কলারশিপ পেয়েছি। কি সুন্দর করে বলে, বুঝতেছ? বুঝছ নাই? বলতে চান আমি আমেরিকাতে স্কলারশিপ পেয়েছি, স্কলারশিপ, ফুল ব্রাইট স্কলারশিপ, আর সুন্দর সুন্দর মেয়ে বিয়ে শাদী করে এরপরে যায়। কিন্তু আসলে বাস্তব কি? বাস্তব হচ্ছে ওখানে কামলা খাটার জন্য যাচ্ছি। শুনতে খারাপ লাগতেছে, এটাই বাস্তবতা। জি স্যার। 3.5 লাখ টাকা করে আমাদেরকে স্যালারি দিছে, কেমন? তো এটা কি ওই জাপানিজ যে বুঝতেছ না, একটাও বুঝতেছ না তোরা, শুধু শুধু আমি চিল্লাই দিছি। বুঝতেছি স্যার, আপনি বলেন। বুঝতেছি স্যার, বুঝতেছি। এখন ওই জাপানিজরা যে একটা ও যে একটা টার্গেট নিয়ে আসছে না, জার্মানি যে একটা টার্গেট নিয়ে আসছে, আমি যে জাপানের ল্যাবের ভিতর কাজ করছি, আমি নিজেও অনেক সময় আমাকে সে বলতেছে না সে কি করতেছে, ক্লিয়ার? আমি শুধু কামলা খাটতেছি, আমাকে বলতেছে তুমি শুধু এই পার্টটা করবা, এই পার্ট কোথায় যায় জোড়া লাগাবে এটা সে বলবে না কোনো, কারণ এটা হচ্ছে নো হাউ, এটা কোনোদিন প্রকাশ করবে না, ক্লিয়ার? তো সেই জন্য আমরা কামলা খাটার জন্য সেখানে যাই। এরপরে রিসার্চ হচ্ছে কিসের, তোমার 2030 সাল, 2028 সালে তোমার রিসার্চের ওই আউটপুট নিয়ে আসে। প্রত্যেক 6 মাস পর পর তাদের সাথে মিটিং হয়। এই যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে রিসার্চ হচ্ছে, 2027 সালেই দেখি তোমার ওই রিসার্চ তারা জোড়া লাগায়। জাপানিজরাই আউটপুট দিয়ে দেয়, জার্মানিজরা আউটপুট দিয়ে দেয়, আমেরিকান আউটপুট দেয়, ইউরোপিয়ান দেয়, তাদের নিজস্ব R&D দেয়। দেওয়ার পরে রিসার্চের পরে তারা কি করে, এটা ডেভেলপ করে, একটা প্রোটোটাইপ নাম শুনছ? প্রোটোটাইপ ডেভেলপ করে, একটা তৈরি করে। প্রোটোটাইপ, যে কোনো পৃথিবীতে যে কোনো টেকনোলজি আসার সময় একটা প্রোটোটাইপ তৈরি করতে হবে। প্রোটোটাইপ তৈরি করার পর তোমার রিঅ্যাকশন তাকে জান করে, তারপর ওই কুককে দেখায় যে আমরা এটা তৈরি করছি। তখন তাদের যে সায়েন্টিস্ট, আরো তোমার গাগো সায়েন্টিস্ট যারা আছে, এক্সপার্ট, যাদের তোমার অ্যাডভাইজার বসে আছে, তারা এটাকে পুরাটা পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে যে ডেটাগুলো ঠিক আছে কিনা, ল্যাবরেটরি ডেটা কি ছিল, ডেভেলপমেন্ট ডেটা কোনো চেঞ্জ হচ্ছে কিনা। সবকিছু হওয়ার পরে যায় এটাকে ম্যানুফ্যাকচারিং এ। তখন হঠাৎ করে আইসা তোমার কুক আইসা ওই সুন্দর একটা গেঞ্জি টেঞ্জি পরে আইসা, দেখোস না, কালো একটা গেঞ্জি পরে আইসা সে বিভিন্ন হাজার হাজার সাংবাদিককে খবর দেয়, দিয়ে বলে যে আগামী বছর অমুক তারিখে আমরা i15 তৈরি করে বাজারে আনতেছি। হঠাৎ করে অন্য কোম্পানি গুলা বেউস হলো, ওরা তো জানে না, এটা তো সব গোপনে। এই জন্য কোম্পানি, এক কোম্পানি, আরেক স্যামসাং মনে করো গোয়েন্দা লাগাই রাখে, ওই অ্যাপল কি করছে, তাদের স্ট্র্যাটেজি কি, 15-20 বছর পর তারা কি করবে। মাঝে মাঝে দেখো না মামলা হয়, যে গুগলের বিরুদ্ধে মামলা করছে, স্যামসাং এর বিরুদ্ধে মামলা করছে, কেন? কারণ ওই টেকনোলজিটা চুরি হয়ে গেলে এই যে তার বিলিয়ন বিলিয়ন ডলার যে ইনভেস্টমেন্ট লস হয়ে গেল না, আরেকটা কোম্পানি নিয়ে আসে, তো মার্কেট হারাই ফেললো। এই জন্য এটা হচ্ছে একটা টেকনোলজির সিস্টেম। টেকনোলজির সিস্টেমে তোমাদেরকে জিনিসটা বললাম। আর এখন আমি যেটা বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে মোর ট্রানজিস্টর ইন চিপ। চিপের ভিতর যত ট্রানজিস্টর হবে তত তোমার বাড়বে। আমি যেটা কাজ করছিলাম ইন্ডিয়াম অ্যান্টিমোনাইট নিয়ে কাজ করছি। ইন্ডিয়াম অ্যান্টিমোনাইট দেখো এখানে 4টা, আমরা সিলিকনের ম্যাক্সিমাম ইউজ করি, যেহেতু সস্তায় পাওয়া যায় সিলিকন, সিলিকা বালির ভিতরে, বালি থেকে সিলিকন তৈরি করে। তো সিলিকনের চেয়ে দেখো মোবিলিটি ভেরি হাই, এই যে রুম টেম্পারেচার মোবিলিটিটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি ইন্ডিয়াম অ্যান্টিমোনাইট নিয়ে কাজ করছিলাম, আর মানুষ এগুলা নিয়ে কাজ করছে। এই ইন্ডিয়াম অ্যান্টিমোনাইট নিয়ে তোমার গত 10 বছর, 2 ডিকেডস, 20 বছর চেষ্টা করছিল ইন্টেল তৈরি করার জন্য, পারে নাই। আলহামদুলিল্লাহ আমরা তৈরি করছি। এটা এখন ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। এই যে ইন্টেল এবং কাইনেটিক, দুইটা জায়ান্ট কোম্পানি, এরা চেষ্টা করছিল, এটা করতে পারে না ইন্ডিয়াম দিয়ে ট্রানজিস্টর, হাই মোবিলিটি ট্রানজিস্টর। কারণ প্রবলেম ছিল উপরে তোমার একটা ইনসুলেটর ডেভেলপ করা, ইনসুলেটর ডিপোজিট করা আর কি, সেটা আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ। এগুলো ছিল আমার পাবলিকেশন। এই হচ্ছে তোমার, আমি তোমাদেরকে এখন রাফলি বুঝে, সময় নাই, নাহলে পুরো এটা আমি আরো মজা করে বুঝাতাম, কিন্তু সময় নেই। তো এই হচ্ছে ট্রানজিস্টর অবস্থা। আর ট্রানজিস্টর গুলো কি দিয়ে তৈরি হয়? এই যে অ্যান্টাই-পিটার সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, অ্যান্টাই-পিটার সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। আর এই সেমিকন্ডাক্টর গুলো কি? সেমিকন্ডাক্টর গুলো হচ্ছে একটা ম্যাটেরিয়াল মধ্যে আমরা নিজেরা একটা ডিফেক্ট তৈরি করি, এটাকে ব্যবহার করি। কিভাবে করি দেখো, এন-টাইপ, তুমি হয়তো ইন্টারমিডিয়েটে পড়ছো এন-টাইপ, কিন্তু এত বুঝো নাই। এখন আমি হালকা বুঝাই দিচ্ছি, বা বুঝলো আরো ভালো হবে। দেখে এন-টাইপ, এন মানে হচ্ছে নেগেটিভ। কেন আসছে দেখো, ফর এক্সাম্পল সিলিকনের আউটার মোস্ট হলে সর্ববহিষ্ঠ করার কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। 4টা ইলেকট্রন আছে। আচ্ছা ধরে নাও তার 4টা হাত আছে, 4টা হাত, এই বেটা 4টা হাত। তখন তার ভিতরে আমরা অ্যান্টিমনি দিয়ে দিলাম। অ্যান্টিমনি কাকে বলে? যার সর্ববহিষ্ঠ বলে 5টা ইলেকট্রন আছে। তখন যখন এর ভিতরে ঢুকাই দিলাম,
ঢুকে দেওয়ার পর দেখো প্রত্যেকটা ইলেকট্রন একটা করে হাত ধরছে, অ্যান্টিমনির ইলেকট্রন সিলিকনের হাত ধরছে, কিন্তু আরেকটা বাকি থেকে যাবে না? অ্যান্টিমনির তো 5টা ইলেকট্রন, আরেকটা ইলেকট্রন কই যাবে? সে ফ্রি ইলেকট্রন হিসেবে থেকে যাবে, ফ্রি ইলেকট্রন। এখন প্রত্যেকটা অ্যাটম যখন যোগ করছে, প্রত্যেকটা অ্যাটম থেকে একটা করে ফ্রি ইলেকট্রন থাকছে, আর ফ্রি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। এই জন্য এটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এখান থেকে আমরা নেগেটিভ চার্জ পেতে পারি, নেগেটিভ চার্জ, রাইট? ক্লিয়ার হয়েছে? এই জন্য বলা হয় নেগেটিভ। কেন? ইলেকট্রন বেশি থাকে দেখে অ্যান্টিমনি। মানে শুধু অ্যান্টিমনি দিলে হবে না, পেন্টাভ্যালেন্ট, যেখানে 5টা যেসব এলিমেন্টের আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন আছে, যে কোনো কিছু তুমি এখানে ঢুকাই দিলে কোনো অসুবিধা নেই, সেটা এন টাইপ সেমিকন্ডাক্টর তুমি পাবা। অন দা আদার হ্যান্ড পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে? ওকে, সিলিকনের 4টা হাত আছে, সেখানে যদি আমরা বোরন ঢুকাই দিই, বোরন মানে ট্রাইভ্যালেন্ট, যাটার আউটার মোস্ট শেলে 3টে ইলেকট্রন আছে। এখন 3টে ইলেকট্রন যখন বোরন দিয়ে দিলাম, তিনজনের হাত ধরছে, আরেকটা হাত তো খালি, তো খালি যেখানে আমরা জানি সেটা হচ্ছে পজিটিভ চার্জ। এই যে সিলিকনের একটা হাত খালি রয়ে গেল, সেটা হচ্ছে পজিটিভ চার্জ, এই জন্য একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। এর মানে কি বোরন না, যে কোনো ট্রাইভ্যালেন্ট, যে কোনো এলিমেন্টে তোমার আউটার মোস্ট শেলে 3টে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনকে যখন আমরা ইফ ইউ deposit or the doping in the silicon, then you can get the p type semiconductor, positive charge hole, right? বলো। স্যার এই যে মানে সিলিকন তো স্যার বালি না? না, সিলিকন তো বালি, এটাকে পিওর করে নিতে হয়, ওখান থেকে ম্যাটেরিয়ালটা তৈরি করে নিতে হয়। বালির ভিতরে তো অনেক কিছু থাকে, সিলিকন থাকে, তারপরে বিভিন্ন অ্যালয় থাকে, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে বালি। ওগুলাকে পিওর করে তারপর সিলিকন বের করতে হয় বাবা, অনেক বড় টেকনোলজি। ঠিক আছে? স্যার এই অপদ্রব্যগুলো মেশানো হয় কিভাবে? এগুলো ডোপিং করা হয়। ডোপিং মানে হচ্ছে তুমি একটা সিস্টেমটা কি আর কি? সিস্টেমটা এমবি, মলিকুলার বিম এপিটেক্সি মেথড আছে, সিবিডি মেথড আছে, বিবিডি মেথড আছে, বহু ধরনের কিছু কেমিক্যাল মেথড আছে, কিছু আমি তৈরি করেছিলাম এমবি মেশিন, মলিকুলার বিম এপিটেক্সি। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সফিস্টিকেটেড একটা মেশিন, যেটা মানে খুবই কম ল্যাবরেটরিতে আছে। এমবি মোবিল কিভাবে মিশাইছে দেখো, এরকম একটা লেয়ার দিলাম, ঠিক আছে, সিলিকনের একটা লেয়ার, সিলিকনের লেয়ারের উপরে যাই আমরা একটা অ্যান্টিমনি দিয়ে দিলাম। অ্যান্টিমনি দিয়ে দিলাম, যে চেম্বার যেটা দিচ্ছি সেই চেম্বারের টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে এই অ্যান্টিমনি ভিতরে ডোপ হবে। ডোপ মানে কি? ভিতরে অ্যাবজর্ব হয়ে যাবে, এটাকে বলা ডোপিং। যত বেশি ডোপিং করবা তত বেশি ইলেকট্রন পারবা, কিন্তু এরকম না, ডোপিং এর একটা লিমিটেশন আছে, কতটুকু ঢুকাইতে পারবা তুমি ডোপিং। কেমন? এটাকে ডোপ বলে। ডোপিং করে আমরা এই তোমার ইম্পিউরিটি যেগুলো আছে এগুলো ঢুকি। তাহলে দেখো আমরা এখন কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? বলো স্যার, এটা বরের উপর কেমন ইফেক্ট ফেলে? বর যদি বেশি হয় কম হয়? হ্যাঁ, আবার বলো, বুঝলি? স্যার, বরের উপর কেমন ইফেক্ট ফেলেন? অ্যান্টাইপ পি টাইপের এগুলো অ্যান্টিমনি তো অনেক ভর বেশি, সেখানে যদি আমি ফসফরাস ইউজ করি তাহলে আমার সুবিধা হবে নাকি অসুবিধা হবে স্যার? এটা না, সুবিধা হবে, কারণ হচ্ছে এখানে ভর খুব একটা বেশি নেই, এগুলো এত এই লেয়ারটা এত তোমার থিন থাকে যে ন্যানোমিটার স্কেলে থাকে, এটার ভর নেগলিজিবল। আসলে আমাদের শুধুমাত্র মেইন ফোকাস হচ্ছে ইলেকট্রনের উপরে, ফ্রি ইলেকট্রন এবং হোলের উপরে, আর কি অত বেশি কোনো ইফেক্ট হয় না। যেমন এগুলোতে জাস্ট সব ন্যানো লেভেলে, এখন ন্যানো স্কেলে আমরা সবকিছু চিন্তা করি, মানুষ ভিতরে সাবঅ্যাটমিক ম্যাটেরিয়াল বলে আর কি, একদম ন্যানো স্কেল। তাহলে এখন আমরা আগাবো, নেক্সট স্লাইডে যাব। এটা এখানে কোনো কনফিউশন কেউ আছে কিনা বলো? না স্যার, নেক্সট স্লাইডে যান। ক্লিয়ার বোঝার চেষ্টা করে। এক্সাইটেশন স্টেট অফ ক্রিস্টাল শুধুমাত্র এন্টার পি টাইপ না। দেখো এখন সারা ওয়ার্ল্ডে তোমরা ফোটনের নাম শুনছো, ফোটন নাম শুনছো, কারণ সূর্য থেকে যে আলো আসে আলোর ভিতরে ফোটন থাকে। ফোনন শুনছো? ফোনন ম্যাগনন, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যে এই যে ইলেকট্রন, মনে করো একটা, কাকে বলে দেখো, একটা ম্যাটেরিয়ালের মধ্যে ইলেকট্রন, যে ইলেকট্রনকে ইলেকট্রিসিটিকে ক্যারি করে তাকে আমরা বলি ইলেকট্রন। তেমন ইলেকট্রিসিটিকে ক্যারি করে। এখন দেখো লো হাই টেম্পারেচারে কোন একটা অপটিক্যাল ম্যাটেরিয়াল, তার মধ্যে ইলেকট্রিসিটি কে ক্যারি করবে? ইলেকট্রন তো ক্যারি করবে না, সেখানে আমরা বলি ফোনন। ফোনন ক্যারি করে। ফোনন দিয়ে আমরা বুঝতে পারি যে তার অপটিক্যাল প্রপার্টি এবং ট্রান্সভার্স অপটিক্যাল প্রপার্টি কি। ঠিক একইভাবে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে তো ইলেকট্রন না, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে আরেকভাবে তোমার কন্ডাকশন হয়। ইলেকট্রন যে সব জায়গাতে শুধু কারেন্টকে বহন করে এরকম না, ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ডিপেন্ড করে। যেমন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে কি হয়, ম্যাগনন বলি আমরা, ওইটার নাম চেঞ্জ হয়ে যায়, যে ওই ম্যাগনেটিক প্রপার্টিটাকে ক্যারি করে তাকে আমরা ম্যাগনন বলি, রাইট? তো সেখানেও দেখো ল্যাটিস ভাইব্রেশন এবং স্পিন ওয়েভ, যেগুলো বলে স্পিন ওয়েভ বলে, এগুলো হচ্ছে একটা ডিফেক্ট। তুমি একটা ম্যাটেরিয়ালের ডিফেক্ট তৈরি করবা, যেমন কন্ডাকশন, ইলেকট্রন এবং হোল। আমরা এই যে সোলার প্যানেল,
সোলার এনার্জিতে তোমার আমরা সোলার সেল তৈরি করি, সবকিছু হচ্ছে ডিফেক্ট তৈরি করা। এখানে তুমি একটা সোলার সেল তৈরি করতেছো, দেখো এটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড, কাজটা দেখা যাচ্ছে, দেখো এটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। সেমিকন্ডাক্টর কি থাকে, ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। এখন তুমি ইলেকট্রনকে এখান থেকে এখানে উঠাবা, এই ইলেকট্রনটা এখান থেকে এখানে উঠলেই ইলেকট্রিসিটিতে কন্ট্রিবিউট করবে, এখানে থাকলে হবে না। তখন আমি এটাকে কিভাবে উঠাই, ফোটন দিয়ে দিই। সূর্যের আলো আসে, ফোটন আসে, ফোটন আসার পর ইলেকট্রনটা অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করার পর সে এক্সাইটেড হয়ে যায়, উপরে উঠে যায়। এই যে দেখো ইলেকট্রনটা যে এখানে থেকে চলে গেল, এটা একটা ডিফেক্ট তৈরি করলো। ইলেকট্রনটা যে চলে গেল সেখানে জায়গাটা খালি আছে, সেটা হচ্ছে হোল। একে ম্যানেজ করার জন্য পাশের ইলেকট্রন আবার দৌড়ায় আসবে, আবার এখানে ইলেকট্রন খালি হয়ে যাবে, আবার পাশের ইলেকট্রন দৌড়ায় আসবে। এর মানে কি, ফোটন যত আসতেছে এখানে তত ডিফেক্ট তৈরি হইতেছে আর আমি ইলেকট্রিসিটি পাচ্ছি। এগুলোকে বলা হয় কন্ডাকশন ইলেকট্রনস অন হোল। এই জিনিসগুলো হয়েছে সমস্ত কিছুতে আমরা নিজের ডিফেক্ট তৈরি করছি। আমার সুবিধা অনুযায়ী কখনো আমি ডিফেক্ট তৈরি করছি, কখনো তাকে রিপেয়ার করতেছি, কখনো নিজে আর্টিফিশিয়ালি তোমার সেটাকে মেরামত করতেছি। এই জন্য আমার টেকনোলজি ডেভেলপ করার জন্য, রাইট? ওকে, তাহলে দেখো আমরা এখন যে এক্সাইটেশন স্টেট অফ ক্রিস্টাল, যে কোনো ক্রিস্টালের মধ্যে শুধুমাত্র ইলেকট্রন না, ফোনন, ম্যাগনন, ইলেকট্রন হোল, এক্সাইটনস, কোয়ান্টাম প্লাজমা প্লাস সব কিছুতে হচ্ছে আমরা এই ডিফেক্টটা তৈরি করে এগুলাকে আমরা ইউজ করি, এমন টেকনোলজি ইউজ করি। এক্সাইটেশন স্টেট অফ ক্রিস্টাল। ট্রান্সিয়েন্ট ইনফরমেশন, অল্প পরিমাণে, যেমন এই যে ফোটন হুইচ আর অর্ডিনারি কোয়ান্টাইজড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এই যে আমরা মোবাইলের যে সিগন্যালটা ইউজ করতেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি জিনিস, সেখানেও তোমার এখানে কি হচ্ছে, কোয়ান্টাইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা চেঞ্জ করছে। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাকে বলে, কিছু অংশ ইলেকট্রিক ফিল্ড, কিছু অংশ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের যখন জয়েন্ট হয়ে যায় তখন সেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সেখানেও তোমার কি ডিফেক্ট তৈরি, সেই ডিফেক্টটাকে আমরা ইউজ করি। হাই এনার্জি চার্জ পার্টিকেল যেগুলো আছে, ইলেকট্রনস, প্রোটন, মেসনস, আয়নস, এগুলাকে আমরা এগুলো এক ধরনের তোমার ডিফেক্ট তৈরি করে আমরা এগুলোকে ইউজ করি। হাই এনার্জি আনচার্জ পার্টিকেলস আছে, নিউট্রনস, নিউট্রাল অ্যাটমস, দিস পারপাস আর ইউজড ইন এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। আমরা এক্সপেরিমেন্টে কখনো তোমার প্রোটনকে উপরে উঠাচ্ছি, প্রোটন দিয়ে নিউক্লিয়ার রিঅ্যাকশনে কি হয়, প্রোটন দিয়ে আঘাত করতেছি, নিউট্রন দিয়ে আঘাত করতেছি, সেখানে তোমার এই যে ডিফেক্ট তৈরি করে সেখানে একটা রিঅ্যাকশন ঘটাচ্ছি, রিঅ্যাকশন ঘটাই আমরা এনার্জি পাচ্ছি। এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা এনার্জি প্রোডাকশন করতেছি। এই সমস্ত কিছু হচ্ছে তোমার কি, এই যে ডিফেক্ট, আর্টিফিশিয়ালি ডিফেক্ট তৈরি করি। তাহলে দেখো আমরা এই জিনিসগুলো যে খুব ভালোভাবে যেটা আমরা শিখলাম যে ডিফারেন্ট ডিফেক্ট আমি পড়াইছি। দেখো আমরা আগে একটু ইয়াতে যাই, এই যে এখন এখানে দেখো আমরা ডিফেক্ট গুলো পড়ছি। এই যে পয়েন্ট ডিফেক্ট পড়লাম, লাইন ডিফেক্ট পড়লাম, প্লেন ডিফেক্ট 3 ধরনের পড়লাম, ইলেকট্রনিক ইমপারফেকশন পড়লাম, এক্সাইটেশন স্টেট অফ ক্রিস্টালস, ট্রান্সিয়েন্ট ইমপারফেকশন। এখন পরীক্ষাতে দেখো এটা পুরাটা যদি আসে তাহলে লং একটা কোশ্চেন হয়, এটা অনেক সময় পুরাটা আসে না, এরকম আসে হয়তো 2টা আসে, অথবা এরকম নিচে থেকে 2টা আসতে পারে, উপর থেকে 2টা আসতে পারে, যেমন যেকোনো আসতে। তখন একটু ভালোভাবে করে নিতে হবে এবং বিশেষ করে ফিগার গুলো একটু ভালোভাবে আঁকতে হবে। যেমন এগুলো যে ফিগার গুলো আছে, ফিগার গুলো একটু ভালোভাবে আঁকতে হবে। যেমন এই যে ফিগার যেগুলো আছে এরকম ভাবে যেন তেন ভাবে আঁকে দিলে হবে না, ভালোভাবে আঁকার চেষ্টা করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ও আওয়াজ হচ্ছে। তাহলে দেখো আমরা পরের ইয়াতে যাই। এখন দেখো টাইপস অফ বন্ডিং ইন সলিডস। সলিডের ভিতর ডিফারেন্ট বন্ডিং আছে, আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, মেটালিক বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং আর ভ্যান ডার ওয়ালস বন্ডিং। এই তোমাদের সিলেবাসে বন্ডিং গুলো আছে। এখন এই বন্ডিং গুলো আমি খুব একটা পড়াতে চাচ্ছি না, এগুলো সম্পর্কে তোমাদের জানা আছে শুধুমাত্র ইংলিশে, রাইট? কি বলো, ডিটেইল পড়াবো? দেখুন আয়নিক বন্ডিং কাকে বলে, যেমন একটা ইলেকট্রন আউটার মোস্ট একটা ইলেকট্রন আছে শেয়ার করে, যেমন সোডিয়াম ক্লোরাইড, আয়নিক বন্ড তৈরি হবে, স্ট্রং বন্ড, প্রপার্টি যেগুলো এগুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, তারা একটা নিজেদের দুইটা একে অপরে শেয়ার করে, যেমন হাইড্রোজেন H2Cl2, যেমন ওয়াটার মলিকুল, সেখানে তোমার যে কোভ্যালেন্ট বন্ডের তোমার প্রপার্টি গুলো দেওয়া আছে। তারপর মেটালিক বন্ড হচ্ছে একবারে মেটাল সি, অ্যাটমিক সি, মেটালিক সি অফ ইলেকট্রনস। যে মেটাল কাকে বলে, যেখানে কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডটা ক্রস করে ফার্মি লেভেলে, ইলেকট্রনটা একদম উপরেই থাকে, সি এর মধ্যে থাকে। একটু সামান্য একটু এনার্জি দিলে ওখান থেকে ইলেকট্রন, ফটো ইলেকট্রন বের হয়ে আসে। ফর এক্সাম্পল লোহাকে তুমি সূর্যের আলোতে রাখলে কি হবে, সাথে সাথে গরম হয়ে যায়,
অল্প সময় গরম হয়ে যায়, কারণ এটা হচ্ছে একটা মেটাল, এখান থেকে ইলেকট্রনটা বের হয়, ফটো ইলেকট্রন। তারপর দেখো এটা কি হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড যেটা আছে দেখো, হাইড্রোজেন বন্ডে দেখো যে হাইড্রোজেন ভিতর যেমন পানি H2O যদি তোমরা যদি চিন্তা করি, তাহলে হাইড্রোজেন বন্ডে এখান থেকে আমরা দেখতে পারবো পজিটিভ এন্ড ডাইপোলে। আর তার যে প্রপার্টি, হাইড্রোজেন বন্ডের প্রপার্টিটা এখানে দেওয়া আছে। দ্য ভ্যান ডার ওয়ালস একেবারে তোমার লো এনার্জি যে বন্ডিং, সেটা হচ্ছে ভ্যান ডার উইক এন্ড টেম্পোরারি বন্ড। ভ্যান ডার ওয়াল বন্ডিং ডাইপোল মোমেন্টের ভিতর যেটা হয় ডাইপোলের ভিতরে। এখন আসে একটা জিনিস তোমাদের, এটা একটু আমরা পড়াই দিই, যে ক্যালকুলেশন অফ মেডেলাং এনার্জি। ক্যালকুলেশন অফ মেডেলাং এনার্জি এটা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করে। যে একটা আয়নিক ক্রিস্টাল, ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, একটা আয়নিক ক্রিস্টাল, যে লবণ আমরা খাই, সেই লবণের মধ্যে আয়নিক বন্ডিং এর যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা বের করার জন্য বিজ্ঞানী মেডেলাং একটা থিওরি বের করছে। এই থিওরিটা আমরা একটু পড়ি, ওখান থেকে একটা আয়নিক ক্রিস্টালের এনার্জিটা আমরা বের করতে পারবো। সেই এনার্জি বের করার জন্য দেখো আমরা কিভাবে ইকুয়েশনটা দেখো ইয়ে করে। ফর এক্সাম্পল এটা একটা আয়নিক ক্রিস্টাল, তুমি বলতেছো এটা কেমনে স্যার? দেখো আয়নিক ক্রিস্টালে কি থাকে, একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন থাকে। দেখো এটা একটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকম। এখন দেখো এগুলো যেহেতু ইকুই ডিস্টেন্সে থাকে, সমান ডিস্টেন্সে থাকে, আমরা একটাকে রেফারেন্স আয়ন ধরি। ফর এক্সাম্পল নেগেটিভ থেকে আমরা রেফারেন্স আয়ন ধরলাম, অথবা তুমি পজিটিভটাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এখন রেফারেন্স আয়ন থেকে পাশের যে পজিটিভ আয়নটা, সেটা আর দূরত্বে আছে, ক্যাপিটাল আর দূরত্বে আছে। এই দিকেরটা সেটাও আর দূরত্বে আছে, আরেকটা আর দূরত্বে আছে। তাহলে 1 আর 2 আর 3 আর 4 এরকম। কেমন? এখন মেডালাং যেটা আছে, সে যে আলফা যেটা, সে আলফা ইকুয়াল টু দিতে সামেশন অফ প্লাস মাইনাস, এটা হচ্ছে পিআইজি। পিআইজি হচ্ছে তোমার রেফারেন্স আয়ন থেকে যে পার্শ্ববর্তী যে আয়নে তুমি চিন্তা করো, সেই আয়নের টোটাল দূরত্ব। তাহলে এটা হচ্ছে 1 নম্বর আয়ন 1 আর, 2 নম্বর আয়ন 2 নম্বর আয়ন 2, আর তাদের প্রত্যেকটা দূরত্ব হচ্ছে কত আর 2 আর। 3 নম্বর যদি চিন্তা করো, তার দূরত্ব কত 3 আয়ন নাম্বার কত 3, রেফারেন্স আয়ন থেকে ডান দিকে কত নাম্বার 3 নাম্বার আয়ন, কিন্তু তার প্রত্যেকটা দূরত্ব কত আর, তাহলে 3 আর। তাহলে আলফা ইকুয়াল টু এত। একটু লেখো তো ইকুয়েশনটা, সবাই একটু লেখো ইকুয়েশনটা। আলফা ইকুয়াল টু সামেশন অফ প্লাস মাইনাস পিআইজি। আমরা একটা ইকুয়েশন ছোট্ট দিবার, খুব সুন্দর একটা ইকুয়েশন বের করে তুমি সোডিয়াম ক্লোরাইডের যে কোনো আয়নিক ক্রিস্টালের এনার্জিটা বের করতে পারবা। লেখা হয়েছে? কাগজ কলম নাও। জি স্যার, লেখা হয়েছে। এরপরে দেখো এই যে আরটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, আমি কি বলছি দেখো, পিআইজে। পিআইজে মানে হচ্ছে নাম্বার অফ আয়ন, কত নাম্বার, তাদের প্রত্যেকের দূরত্ব যেহেতু আর টেনশন নাই, প্রত্যেকটা দূরত্ব হচ্ছে আর। তাহলে আর নাম্বার হচ্ছে তো যে জেড আয়ন যেটা, যে নাম্বার আয়ন, এটা যদি 2 হয়, এখানে আর তো আছে 2 আর। ফর এক্সাম্পল দেখো রেফারেন্স আয়ন থেকে ডান দিকে 1 নাম্বার আয়ন, 1 হচ্ছে তার নাম্বার, আর তার দূরত্ব হচ্ছে কত আর। 2 হচ্ছে তার নাম্বার, দূরত্ব 4, 3 হচ্ছে নাম্বার, দূরত্ব 4। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি, এভাবে লেখা আলফা বাই আর সামেশন অফ প্লাস মাইনাস আর জি। তাহলে আরটা মানে কি, আর ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য জেড আয়ন ফ্রম দ্য রেফারেন্স আয়ন, আর ইজ দ্য নিয়ারেস্ট নেইবার ডিস্টেন্স। আলফা বাই আর লেখো, সামেশন আরো ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী ইকুয়েশনটা আমরা লিখলে। দেখো প্লাস মাইনাস আর, ঠিক আছে। কিভাবে দেখো, এখন যদি আমরা এই যে আয়নিক ক্রিস্টালটা তোমাদেরকে আমি দেখালাম, তার জন্য যদি আমরা এই ইকুয়েশনটাকে এক্সপান্ড করি, সামেশন মানে কি, এটাকে যদি আমরা সিরিজটাকে আরো বাড়াই, আলফা বাই আর লেখো। দেখো 2 হচ্ছে কি রেফারেন্স আয়ন। দেখো রেফারেন্স আয়ন আমাদেরটা কি নেগেটিভটা, দেখো আমি আচ্ছা এটা দেখো, এটা কপি করে দাও। ওকে দেখো এই যে আলফা বাই আর আমাদের রেফারেন্স আয়ন হচ্ছে এটা, দেখা যাচ্ছে সবার কাছে, দেখা যায়
জি স্যার দেখা যায়। এই যে রেফারেন্স আয়ন এটা। এখন দেখো এই রেফারেন্স আয়নের প্রথম ডান দিকের আয়নটা কি প্লাস, ঠিক বাম দিকের আয়নও প্লাস। রেফারেন্স আয়নের ডান দিকে 2 নাম্বার আয়ন হচ্ছে মাইনাস, রেফারেন্স আয়নের বাম দিকে 2 নাম্বার আয়ন হচ্ছে মাইনাস। এর মানে কি যে 2 দিয়ে যদি গুণ করি, আমি যদি একটা সিরিজ দেখি তাহলে হয়ে যায় রেফারেন্স আয়নের দুই দিকেই তো সমান, ইট ইজ সিমেট্রিক। কেমন? সেজন্য আমরা 2টা দিলাম। তাহলে দেখো 1 নাম্বার আয়ন রেফারেন্স আয়নটা হচ্ছে আমার নেগেটিভ, তাহলে 1 নাম্বার আয়নটা ডান দিকে যদি আমি চিন্তা করি পজিটিভ, সেজন্য দেখো পজিটিভ নেগেটিভ দিলাম না, পজিটিভ। নাম্বার কত 1 আর তার ডিসটেন্স কত r, এই যে r 1 হচ্ছে নাম্বার, ডিসটেন্স হচ্ছে r। 2 নাম্বার আয়ন রেফারেন্স আয়ন থেকে 2 নাম্বার আয়ন কি নেগেটিভ, নেগেটিভ দিলাম, নেগেটিভ। নাম্বার হচ্ছে 2r, নেগেটিভ নাম্বার তার হচ্ছে 2r, এদিকেও 2r এদিকেও 2r প্লাস। এরপরে আয়নটা কত প্লাস 1/3r, ডিসটেন্স কত 3r। এরপরটা নেগেটিভ, ডিসটেন্স কত 4r, 1 2 3 4 4r, এভাবে প্লাস। এরপরটা প্লাস হবে, এরপরটা এভাবে চলতে থাকবে। কেমন? এখন দেখো আমরা যদি এখান থেকে এই আর আর যদি কেটে ফেলি, তাহলে আমাদের সিরিজটা হচ্ছে এটা, সিরিজটা হবে এটা। The factor 2 occurs between these are two ions, এটা ওই কথা লেখা আছে, রাইট সাইড এবং লেফট সাইডে একই রকম। এখন দেখো এই সিরিজটার ভ্যালু কত, এই সিরিজটার ভ্যালু কত 1 মানে আমরা জানি একটা সিরিজ হচ্ছে এরকম ln 1 plus x equal to x minus x square by 2 plus x cube by 3 plus minus x cube by 4 by 4। এখানে দেখো x এর মান যদি আমরা 1 বসাই তাহলে কি হয়, আমি এই সিরিজটা পেয়ে যাই। এর মানে কি এরকম সিরিজের ভ্যালু হচ্ছে ln 2। তাহলে এই সিরিজটার ভ্যালু আমি বসাই দিতে পারি ln 2, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে আলফা ইকুয়াল টু 2 ln 2। দেখো হয় কিনা, ওয়ান ডাইমেনশনাল যদি আমি একটা আয়নিক ক্রিস্টালের ভিতরে তার স্ট্রেংথটা বের করতে যাই, তাহলে আলফা ইকুয়াল টু কি বেরোলো 2 ln 2। যে কোনো আয়নিক ক্রিস্টাল যার একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ। বুঝা আসছে সবাই? স্যার এখানে আর আইটার বদলে কি স্যার ওই যে মানে লেফট সাইডে আর দিয়ে ভাগ করেছেন বড় হাতে? আর আই না তো, আর জে হচ্ছে নাম্বার, কত নাম্বার। তাহলে কই গেল? হ্যাঁ মানে আগে তো স্যার প্রথম সূত্রে স্যার আর আই ছিল, আর আই জে ছিল না? না পিআইজে ছিল, পিআইজে হচ্ছে যে টোটাল নাম্বার, কত নাম্বার আয়ন এবং তার মধ্যে ডিসটেন্স কত। এখন আমরা এখানে ভাগ করে ফেললাম, এই যে পিআইজেটাকে ভাগ করে ফেললাম, যে একটা হচ্ছে প্রত্যেকটা ডিসটেন্স তো একই রকম, ডিসটেন্সটা দিয়ে দিন। আর এখানে শুধু নাম্বার, যে নাম্বার কত নাম্বার আয়ন আছে, যেমন এখানে দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, কত নাম্বার আয়ন ডিসটেন্স কত। আর 2 কেন দিলাম, কারণ দুই দিকেই সমান, রাইট সাইড এবং লেফট সাইড দোনো দিকে আছে। তাহলে দেখো আমরা এই সিরিজটার ভ্যালুটা বুঝা গেছে। এই সিরিজটার ভ্যালু খুব সহজে আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। x এর মান যখন 1 বসাবো তখন এই সিরিজটাই আমরা পাবো, রাইট? তাহলে ln 2 এটাকে বলা হয় মেডেলাইন কনস্ট্যান্ট। মেডেলাইন খুব সুন্দরভাবে একটা আয়নিক ক্রিস্টাল। এখন তুমি বলতে পারো স্যার একটা ক্রিস্টাল মাঝখানে এই আয়নটা নাই, তাহলে হবে না। এটা আইডিয়াল একটা ক্রিস্টালের জন্য বের করছে আর কি। যদি ক্রিস্টাল যদি এখানে আয়নটা যদি না থাকে তাহলে সেটা আবার ডিফারেন্ট হবে। যেমন আইডিয়াল ক্রিস্টালের জন্য রেফারেন্স আয়ন যদি অন্যটা ধরা হয়, হ্যাঁ রেফারেন্স আয়ন যদি অন্যটা ধরা হয় পাশে একই ভ্যালু আসবে। তুমি এই যে পজিটিভটা রেফারেন্স আয়ন যে ডাক্তাররা যে সোডিয়াম, এখন সুন্দর কোশ্চেন করছে, আর কেউ করে নাই, বোঝে নাই। এই যে ডাক্তাররা যে তোমার এই প্রেসারের রোগীদেরকে যে কাঁচা লবণ খেতে নিষেধ করে, যে কেন বলো? হ্যাঁ কাঁচা লবণ খেতে নিষেধ করে কেন? প্রেসারের রোগীদেরকে বলে বিষ, কাঁচা লবণ বলে বিষ। কারণ হলো যে কাঁচা লবণ যেটা সোডিয়াম ক্লোরাইড, তার মধ্যে যে এনার্জি থাকে, আয়নিক বন্ড থাকে। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি বন্ড থাকে? আয়নিক বন্ড। এই আয়নিক বন্ডে এনার্জি, হিউজ এনার্জি। এই বন্ডকে ভাঙার জন্য হিউজ পরিমাণে এনার্জি লাগে। আমাদের যখন স্টোমাকে এই লবণটা যায় তখন তাকে ডাইজেস্ট করতে হবে। ডাইজেস্ট করার জন্য হিউজ পরিমাণ এনার্জি আমাদের রক্ত থেকে এবং আমার স্টোমাক থেকে এটাকে সাপ্লাই দেওয়া লাগে। এই সাপ্লাই দিতে যাইয়া কি হয়, তখন সেখানে আমাদের স্টোমাকে অনেক প্রবলেম তৈরি হয়, প্রেসার তৈরি হয়। সেই প্রেসারটা আমাদের ব্লাডে সার্কুলেট।
ব্লাড চলতে পারে না। প্রেশার মানে কি, ব্লাড চলতে দেরি হচ্ছে, তখন প্রেশারের ওষুধ খায় মানে কি, ব্লাডটাকে ডাইলিউট করে ফেলে ওই যে ভেইনের ভিতর দিয়ে যাওয়ার জন্য। তো এই জন্য এই নেগেটিভ যে আয়নিক, যে কোনো আয়নিক, যে আয়নিক ক্রিস্টালের এই জিনিসটা আমাদের জানা খুবই জরুরি, যে একটা ক্রিস্টাল শুধু আয়নিক না, আরো অন্যগুলো আমরা জানতে পারি, কিন্তু যেহেতু সিলেবাসে নাই আমরা হয়তো জানি না। প্রত্যেকটা ক্রিস্টালের আমরা বন্ডিং স্ট্রেংথটা জানতে পারি, যেরকম আমরা এখন সোডিয়াম আয়নিক ক্রিস্টালটাকে জানতে পারছি শুধু এক্সাম্পল হিসেবে, এরকম ভাবে বের করতে পারি। সেই জন্য আমার এটা খুবই জরুরি যে সারা জীবন পড়ে গেলাম এই ক্রিস্টাল ওই ক্রিস্টাল, তাদের বন্ড কিরকম, বন্ড পড়লাম, বন্ডের প্রপার্টি পড়লাম, কিন্তু স্ট্রেংথটা কেমন, বের করলে কিরকম, কিভাবে বের করতে পারি তাদের শক্তি, বন্ডের শক্তিটা কিভাবে বের করতে পারি, সেটাই ক্লিয়ার। স্যার মডেলিং কনস্ট্যান্ট আমরা পড়লাম, এটা ওয়ান ডাইমেনশনাল চেইনের জন্য আলফা ইকুয়াল টু 2 যদি 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল হয় তাহলে কি আলাদা আলাদা হবে? না না, 2 ডাইমেনশনাল হলো আলাদা হবে না, কারণ তখন প্লেনটা ডিফারেন্ট হবে আর কি। মানে 2 ডাইমেনশনাল যদি হয় মানে কি এক্স এবং ওয়াই প্রত্যেকের দিকে একটা চেইন থাকবে, এদিকে সোডিয়াম ক্লোরাইড, ওইদিকে সোডিয়াম ক্লোরাইড থাকবে, সমস্যা নেই। ক্লিয়ার? 2 ডাইমেনশনাল মানে কি, এদিকে তুমি দেখতেছো এদিকেও দেখতেছো। 3 ডাইমেনশনাল কালে পুরো জিনিসটা প্লেন, উপরের প্লেনটা জেড এক্সিসটা দেখতেছো, প্রত্যেকটা এক্সিসে তার সোডিয়াম এবং ক্লোরিনের যে ডিস্ট্রিবিউশন এটা একই রকম থাকবে। সেটাকে যে আমরা 1 ডাইমেনশনাল চেইন হিসেবে ধরি, সেটা রেজাল্ট আসবে তোমার বি এর দিকেও যদি অপর দিকেও যদি ধরো একই রকম চেইন থাকবে, এখানে সোডিয়াম এখানে ক্লোরিন, এখানে সোডিয়াম এখানে ক্লোরিন থাকবে, রাইট? সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার থেকে দেখো যে কোনো একদিকে তুমি চেইন হিসেবে কন্ট্রোল করতে পারবে, তারপরে সবগুলা তুমি যোগ করে দিবা, কোনো অসুবিধা নেই, রাইট? স্যার 11টা ক্লাস আছে। আর 11টা ক্লাস আছে স্যার। ওকে, তোমাদের এই যে সিটি হচ্ছে তোমার বৃহস্পতিবার, হ্যাঁ সিটি বৃহস্পতিবার। সিটি সিলেবাসটা বড় হয়ে যায় না? না কোনো বড় না, কিসের সিটি, এগুলো হচ্ছে যা মানে খেলাধুলা বাচ্চাদের সাথে, এগুলা বললো মানে যে বিষয় 15 মিনিটের সিটি, এখানে খালি ক্লিক করো, সবাই দেখে যার যে তার কত রেজাল্ট হয়েছে, কিভাবে হয়েছে, আর নিজেরা যোগাযোগ করে কিনা তাও জানি না। স্যার এখন কি সিটি কি স্যার আগের মতো প্রসিডিউরে নেবেন স্যার? হ্যাঁ আগের মতো খালি ক্লিক করবা, সব ডিজিটাল, ফুললি ডিজিটাল, খালি ক্লিক করবা রেজাল্ট আসে যাবে। যেমন বৃহস্পতিবার 9:30 ইনশাআল্লাহ। আর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেবো আমি, অ্যাসাইনমেন্ট তোমাদের 15 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 23 তারিখের মধ্যে, রাইট? 23 তারিখ যেহেতু তোমাদের লাস্ট ক্লাস, 23 তারিখ রাত 12টার আগে তোমাকে সাবমিট করতে হবে। কোনো ধরনের মানে তোমার যদি কোনো কারণে লেখা, অনেক সময় দেখা যাচ্ছে যে আরেকজনের লেখা শুধু উপরের এটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছ, বি কেয়ারফুল। আর কোনো যোগাযোগ করবো না, তুমি ফোন নাম্বার যোগাযোগ করো বা আমার সাথে এইসব যোগাযোগ হবে না, সাথে সাথে জেরো। একটা অ্যাসাইনমেন্ট দেবো 15 মার্কসের, আমি আপলোড করব, সেটা জমা দিতে হবে 23 তারিখের ভিতরে, রাইট? আর সিটি হবে আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ 9:30টায় গুগল ফর্মে। সিলেবাস হচ্ছে এই পুরা ক্রিস্টালোগ্রাফি, খুব সিম্পল কোশ্চেন থাকবে, এগুলো বড় কোনো কোশ্চেনে পড়াও লাগবে না খুব একটা, অঙ্কগুলো একটু দেখে নিবে যে প্রবলেমগুলো আমি করাইছি। তারপর বলো কত মিনিট সময় লাগবে? 15 মিনিট সময়, 20 মার্কস। ওকে, আমাদের যেটা সমস্যা হচ্ছে ইদানিং স্যার সিটি গুলাতে স্যার মেইল যখন মিনিট আছে, 11টা বাজে যাচ্ছে। কোশ্চেন যখন পাঠায় আমাদের রিসিভ করতে প্রায় 1-1.5 মিনিট সময় এমনিতেই নষ্ট হয়ে যায়। 1-1.5 মিনিট বেটা, আমি 9:27 মিনিটে দেই, ক্লিয়ার? এই পর্যন্ত আমার কোনো অবজেকশন আসে নাই, আমি 9:27 করে দেই, যেটা আমি জানি যে সিস্টেমে যে আমার কারো অভিজ্ঞতা আছে যে 2 থেকে 2.5 মিনিট সময় নেয়, সেজন্য আমি 27 মিনিট করে 3 মিনিট করে দিই। তুমি কোনো টেনশন করো না, 30-এ তোমার আরো আগে পেয়ে যাবে। ওকে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। কোনো কোশ্চেন? নো স্যার। ওকে, তাহলে সিটি এবং অ্যাসাইনমেন্ট তোমাদের সাথে আমার ক্লাস শেষ। আর কোনো দরকার হলে তাহলে দেখা যাবে, আমি নক করব, তোমরা থাকবা, ঠিক আছে? স্যার আমাদের দুইজন, স্যার একটা সিটি বাকি ছিল। হ্যাঁ তোমরা একটু থাকো, আর সবাই লগ আউট করো, ঠিক আছে? দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু